দর্শক, ঠিক যে মুহূর্তে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি সেই মুহূর্তের খবর হচ্ছে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনা প্রধান পৌঁছে গেছেন। ওদিকে হিজবুল্লাহর মুখপাত্র এবং পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি তিনি বলেছেন, ইরান এবং আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় লেবাননের শিগগিরই একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়ে আশা করা বা তাদের উপরে চাপ সৃষ্টি করা কোনোভাবে সম্ভব না, এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। নানামুখী বাস্তবতা যখন চলছে তখন সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। পাকিস্তানের সেনাপ্রধান ঠিক এই মুহূর্তে ইরানে আছেন এবং বলা হচ্ছে যে দ্বিতীয় আলোচনার জন্য একটা সুবিধাজনক সময় নির্ধারণ করা, আলোচনার বিষয়বস্তুতে ইরানের প্রত্যাশা জায়গাটা কি সেগুলো আরও একবার ঝালিয়ে নেওয়া, নানা ইস্যু হয়তো এই এজেন্ডার মধ্যে থাকতে পারে। কিন্তু আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে, মানে যেখানে একদিকে আলোচনা চলতে চলতে ইরানের ওপর হামলা হলো, সেখানে নতুন করে এই আলোচনা সিজফায়ারের দিকে কতটা আসলে এগিয়ে নিতে পারে? যদিও একবার বা দুইবারের বৈঠকে সমাধান হওয়ার কথা না, তারপর আপনার পর্যবেক্ষণ কি বলে? মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কূটনৈতিক আলাপ আলোচনা চালায়, ইরানের সঙ্গেও তার কোনো পার্থক্য আমি দেখিনি। কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই আলাপ আলোচনার পাশাপাশি সবসময় যে কোয়ার্সিভ ডিপ্লোমেসি অর্থাৎ চাপ প্রয়োগ বা সামরিক শক্তি প্রয়োগের যে একটা সম্ভাবনা জিইয়ে রাখে, সেটা এইখানেও পুরোপুরি মাত্রায় সে কাজে লাগাচ্ছে এবং চাইছে যে সেই সামরিক শক্তির প্রভাবে ইরান যেন নতজানু হয় এবং আলাপ আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র যেন একটা অ্যাডভান্টেজ পায়। এই কারণেই এই যে এখন পার্সিয়ান গালফে যে ব্লকেটটা তৈরি করেছে, হ্যাঁ, কিংবা একই সঙ্গে এই যে বলছে, যে মুখে বলছে যে দ্রুত একটা সমাধান হয়ে যাবে, তাড়াতাড়ি আমরা যুদ্ধ শেষ করতে যাচ্ছি, এই ধরনের কথা যে বলছে সেইগুলো হলো সেই অ্যাকচুয়ালি ওই নেগোসিয়েশনের একটা অংশ। নেগোসিয়েশন আমরা হয়তো ওই 21 ঘন্টার সামনাসামনি দেখেছি, কিন্তু এর বাইরেও মানে বিহাইন্ড দি সিন কন্টিনিউয়াস নেগোসিয়েশন চলছে, এটা আমি অনুমান করি। এবং এটা চলাই ভালো আমাদের জন্য, কেননা তাহলে যখন ফর্মালি তারা মিট করবে তখন খুব দ্রুত আমরা কোনো একটা সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে আশাটা করতে পারি। আচ্ছা, মানে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন রকমের মতামত দেন, মানে তার ভিতরে একটা মতামত আমাদের অনেকেরই চোখে পড়েছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পাকিস্তান মূলত আমেরিকার একটা এজেন্ট হিসেবে আসলে কাজ করছে, অর্থাৎ পাকিস্তানকে শতভাগ বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নেই। আপনার মতামত কি? না, এই ক্ষেত্রে তো তাই হবে। যিনি মধ্যস্থতাকারী তার তো ভূমিকাই সেরকম যে এক পক্ষের বার্তা আরেক পক্ষকে পৌঁছে দেবেন, এবং এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি সুযোগ থাকে, আমি আগেও বলেছি যে বিশ্ব শান্তি অর্থাৎ বিশ্বের প্রায় প্রতিটা মানুষই চাচ্ছে যে এই যুদ্ধে আমি আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করি। মানে একটা হচ্ছে মধ্যস্থতাকারী আর একটা হচ্ছে বার্তাবাহক। মানে পাকিস্তানের ভূমিকাটা কি দেখেন আপনি? অ্যাম্বাসেডর হিসেবে দেখেন নাকি তারা আসলে মধ্যস্থতাকারী হিসেবে আছে? না, এই ক্ষেত্রে ডেফিনেটলি মধ্যস্থতাকারী। কিন্তু আপনি দেখেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমরশক্তি এবং অন্যান্য বিবেচনায়, প্রভাব বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রভাব অবশ্যই পাকিস্তানের উপরেও যথেষ্ট পরিমাণ রয়েছে। তো সেইটার একটা প্রভাব কম বেশি থাকতে পারে, কিন্তু নিশ্চিত এই ধরনের একটা ভূমিকা যখন কেউ গ্রহণ করে তখন সে আপ্রাণ চেষ্টা করে নিরপেক্ষ থাকার জন্য। চমৎকার। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন স্যার কিয়ার স্টারমারের বক্তব্যটা একটু ব্যাখ্যা জানার চেষ্টা করবো। তিনি আজকে খুব স্পষ্ট করে বলেছেন কোনো চাপ দিয়ে তাকে ইরান যুদ্ধে জড়ানো যাবে না, এবং চাপটা আসলে যুক্তরাষ্ট্র না, তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তাকে চাপ দিয়ে ইরান যুদ্ধে নিতে পারবেন না, এরকম একটা কথা তিনি স্টেট বলেছেন। তার ভূমিকা নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে অধ্যাপক আনিসুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে ফিনান্সিয়াল টাইমস তাদের শিরোনামটা দেখছিলাম এবং তারা আসলে বলছে যে তাদের কাছে তথ্য আছে যে চীনের স্যাটেলাইট ব্যবহার করে ইরান আসলে মার্কিন ঘাঁটিগুলো চিহ্নিত করতে পেরেছিল এবং সেখানে হামলা চালিয়েছে। এর ঠিক 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে চীন যদি কোনোভাবে সহায়তা করে 51% মার্কিন শুল্ক আরোপ করা হবে। চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন কেমন দেখছেন আপনি? দেখুন, আমি এই বিষয়টি কিন্তু আপনাদের এই চ্যানেলেই স্পষ্ট করেছিলাম যুদ্ধ শুরু হওয়ার 3-4 দিনের মাথায়, যে এখানে চীন একটা গুড অ্যাক্টর এবং চীনের সাথে এবং চীন এখানে সরাসরি হেল্প করছে বিকজ অফ
স্যাটেলাইট সিস্টেমটা চীন ডেভেলপ করেছে। মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট সিস্টেমটা ছিল টোটালি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। সেখানে যেহেতু আপনার চীন একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর হিসেবে 2019 সালের পরে এখানে আবির্ভাব হয়েছে, এখানে চীন যুদ্ধের মধ্যে তার কারিশমাটিক লিডারশিপ এবং রিজিওনাল পলিটিক্সের এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেমের মধ্যে যে এক ধরনের চেঞ্জ চীন আনতেছে, সেটার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং ইরান যুদ্ধে চীন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলে ইনডাইরেক্টলি অনেকগুলা ফ্যাক্টর দিয়ে তারা অংশগ্রহণ করেছে এবং ওয়েপন দিয়ে অংশগ্রহণ করেছে। চীন তার ইরান থেকে তেলের কেনার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিল। সুতরাং চীন এখানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন স্পষ্ট করছেন যে চীন যদি আরো এখানে পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়, সেক্ষেত্রে চীনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আরো অনেকগুলো নিষেধাজ্ঞা দিবেন বলে হুমকি দিচ্ছেন। তারপরে স্পষ্ট ক্লিয়ার যে এখানে চীনের একটা অংশগ্রহণ ছিল। এবং আপনি জানেন যে চীন একটা জাহাজ, তেলবাহী একটা জাহাজ কিন্তু চীন আজকে হরমুজ প্রণালী ক্রস করেছে এবং খুব আনন্দ চিত্তে ক্রস করেছে। মানে হরমুজ প্রণালী কিন্তু ইউএস এর নিয়ন্ত্রণে নাই, এটা আগেও বলেছিলাম। হরমুজ প্রণালী কন্ট্রোল করছে ইরান, এবং হরমুজ প্রণালী যাতে করে ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র কেন বলছে যে তারা অবরোধ দেবে এবং সে অবরোধের মাঝখানে যদি কোনো জাহাজ আসে তাহলে জবাবদিহি করতে হবে? এইটা একটা ডিপ্লোমেসি, কারণ হচ্ছে ইউএসএ কিন্তু যুদ্ধের মধ্যে এক প্রকারে হেরে গেছে এবং এখন যদি ডিপ্লোম্যাটিক্যালি তারা যদি উইন করে, ইন দ্য টাইম ইট ইজ দেয়ার গ্রেট ভিক্টরি, এবং তারা ডিপ্লোমেসিটাকে তারা চেষ্টা করছে। পাকিস্তান ইজ নট এ গুড অ্যাক্টর টু সলভ দ্য মিডল ইস্ট ক্রাইসিস। সেই ক্ষেত্রে তারা দ্বিতীয় টার্ন কার্ড হিসেবে ব্যবহার করছে তার্কিকে এবং মিশরকে। তার্কির সাথে ইরানের একটা গুড রিলেশন আছে, তার্কি একই সাথে নেটোর একটা মেম্বার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গুড রিলেশন, আবার ইরানের সাথে গুড রিলেশন, চায়না এবং রাশিয়ার সাথে গুড রিলেশন। যদি হাকান ফিদানকে এই জায়গাটাকে তারা ইউজ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে তারা ডিপ্লোমেসিতে আপনার উইন করবে, এবং এই ডিপ্লোমেসিতে উইন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সকল ধরনের মেকানিজম গুলা করছে। খুবই স্পষ্ট। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন লেবানন নিয়ে একটু আলাদা করে আলাপ করতে চাই, কারণ লেবাননের যুদ্ধবিরতিটা খুব গুরুত্বপূর্ণ। যদি সেটা না হয় সেক্ষেত্রে হয়তো এই আলোচনা ভেস্তে যেতে পারে বা ব্যর্থ হতে পারে। জনাব মাহফুজুর রহমান, যেটা আসলে স্যার কেয়ার স্টারমার আবারও বললেন, এটা ধরতে গেলে পরপর 2 দিন তিনি একই কথা একই ইঙ্গিত দিলেন। আজকে একটু রীতিমতো স্পষ্ট করে বললেন যে কোনো চাপ তৈরি করা যাবে না, চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না, ইরান যুদ্ধে জড়াবেন না। চাপের প্রশ্নটা কেন আসছে, এবং যদি তিনি সেই জায়গায় মানে অটল থাকেন, যুক্তরাষ্ট্র আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে খোদ যুক্তরাজ্যের বিরুদ্ধে? যুক্তরাষ্ট্র ঠিক যুক্তরাজ্যের বিরুদ্ধে তো তেমন কোনো পদক্ষেপ নেবে না, তবে চাপ যেটার কথা বললেন সেই চাপ তো অব্যাহত আছে, প্রথম থেকেই অব্যাহত আছে। কিন্তু যে চাপটা দেয়া হচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্প তার নিজের মতো করে দিচ্ছেন। তার যে স্টাইলে তিনি চাপ প্রয়োগ করেন ঠিক সেই স্টাইলটাই তিনি এখানেও ব্যবহার করছেন। তো সেইটা যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের অন্যান্য দেশগুলোর ঠিক হয়তো বা অতটা পছন্দের না। তো সেইখানে ব্যক্তিত্বের কিছুটা সংঘাত অবশ্যই আছে, এবং পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং ইউরোপ তারা কোনোভাবেই এই ইরান যুদ্ধে যুক্ত হতে চাচ্ছে না প্রথম থেকেই, এবং এখন পর্যন্ত সবগুলো দেশই সেই জায়গা ইনট্যাক্ট রেখেছে। কিন্তু যুক্তরাজ্য আপনার 2টো নেভাল বেস কিন্তু তারা ব্যবহার করতে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তো সেইটা কিছুটা হলেও ডিপার্চার, কিন্তু আপনার যে পার্লামেন্টের কাছে জবাবদিহিতার জায়গায় সেখানে যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার স্পষ্ট করে বলেছেন যে ইরান যুদ্ধে তিনি কোনোভাবেই যুক্ত হতে যাচ্ছেন না। আচ্ছা, আপনি নিশ্চয়ই দেখেছেন মানে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো যখন বিশ্লেষকদের মতামত নেন এবং তাদের জায়গা থেকে একটা কমন কথা শোনা যায় যে কোনো শান্তি আলোচনার ভেতরে একটা বিস্ফোরক হিসেবে হয়তো ইসরায়েল আবির্ভূত হতে পারে। তাদের একটা ফোন কল বা তাদের একটা ভূমিকা ওই আলোচনা ভেস্তে যেতে পারে। প্রথম ধাপে সেই অভিযোগটা ইসরায়েলের বিরুদ্ধে ছিল, দ্বিতীয় ধাপে যে আলোচনা হতে যাচ্ছে সেখানে ইসরায়েল আসলে কতটা মাথা ব্যথার কারণ হতে পারে, মানে আলাদা কোনো পর্যবেক্ষণ আছে? জি, এক হলো যে ইসরায়েল নিজেই একটা বিস্ফোরা, সুতরাং ইসরায়েল নিজেও চেষ্টা করতে পারে আলোচনা ভেস্তে দেওয়ার জন্য। আর দ্বিতীয় হলো যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে নিজে কোনো পদক্ষেপ না নিয়ে সেও চেষ্টা করতে পারে ইসরায়েলের মাধ্যমে আলোচনা ভেস্তে যাওয়ার উদ্যোগ নেওয়ার জন্য। অর্থাৎ ইসরায়েল এখানে নিজেও অ্যাক্ট করতে পারে, অথবা
ইউএস এর পক্ষে প্রক্সি হিসেবে অ্যাক্ট করতে পারে। আচ্ছা, আমি একই বিষয়ে অধ্যাপক আনিসুর রহমান আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে ইসরায়েলের ভূমিকাটা কতটা প্রশ্নবিদ্ধ করতে পারে এই দ্বিতীয় ধাপে আলোচনা, যেখানে অনেকেই অনেক আশাবাদ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। আর দ্বিতীয় বিষয় একটু বলবেন, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে ইব্রাহিম মুসাবি হিজবুল্লাহর মুখপাত্র লেবাননে, এবং তিনি আশাবাদ জানিয়েছেন যে হ্যাঁ, একটা শান্তি পূর্ণ পরিবেশ তৈরি হতে যাচ্ছে, যুদ্ধবিধি তৈরি হতে যাচ্ছে লেবাননে, যেটা হয়তো আঞ্চলিক অবস্থা একটা সুরক্ষা তৈরি করবে। মানে এটা তো বক্তব্যের আগেও কয়েকবার এসেছে, কিন্তু বাস্তবতা দেখেছি যে সেখানে গিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে, নজিরবিহীন হামলা চালানো, কিছুদিন আগে অনেক মানুষ মারা গেল। তার কথার উপরে কি কোনো ভরসা করা যায় ইব্রাহিম মুসাবির? দেখুন, ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো ইয়ে নাই, ভিত্তি নাই। বিকজ অফ হিজবুল্লাহকে তারা ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এরা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এবং ওয়েস্ট্রো এরকম ভাবেই মনে করে। এবং আপনি জানেন লেবাননের সিকিউরিটি সিস্টেম বা মিলিটারি ওয়েপন, মিলিটারি আপনার হলো যে সক্ষমতা, সেটা কিন্তু একেবারেই দুর্বল। ইসরায়েল যে কোনো সময় অ্যাটাক করে লেবাননের ম্যাসিভ ডিস্ট্রাকশন করতে পারে, এবং এটাই বাস্তবতা। এই জন্য আপনার শান্তি আলোচনার সেকেন্ড দিন কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বলেছেন যে লেবাননকে এই শান্তি আলোচনার মধ্যে নিয়ে আসা উচিত, ভাইটাল হওয়া উচিত। এবং ইরান কিন্তু অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে যে নো ওয়ার ইন লেবানন, বিকজ অফ লেবানন হচ্ছে ইনসিকিউর একটা পজিশনের মধ্যে আছে। এখন শান্তি আলোচনার অবশ্যই ইসরায়েল একটা বিস্ফোরা, এবং যদি ইসরায়েল শান্তি আলোচনার মধ্যেই অ্যাটাক পরিচালনা করে, সেক্ষেত্রে শান্তি আলোচনাটা বিঘ্ন হবে এবং ভেস্তে যাবে। এবং ইসরায়েল সেটা করতেও পারে, কারণ আনএক্সপেক্টেড একটা কান্ট্রি, এবং এটা হচ্ছে একটা মধ্যপ্রাচ্য সংকটের প্রধানতম অনুঘটক হচ্ছে ইসরায়েল। সেকেন্ডলি হচ্ছে ওয়েস্টার্ন পাওয়ার, এখন শুধুমাত্র যুক্তরাজ্য নয়, এখানে ফ্রান্স এবং জার্মানি, এতদিন পর্যন্ত এই তিনটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা নীতির ক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে একসাথে কাজ করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে তাদের মানে একই জায়গায় এসে তারা একইভাবে ইরাকে অ্যাটাক করেছে, তারপরে একইভাবে তারা লিবিয়াতে অ্যাটাক করেছে। কিন্তু এই ক্ষেত্রে এইবার কিন্তু ব্যতিক্রম, এবং এইবার মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা একাই এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। ইসরায়েলের তো কোনো ধরনের শক্তি নেই, ইসরায়েলের ব্যাকআপ ফোর্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি। সুতরাং এই যখন ওয়েস্টার্ন পাওয়ার গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই আপনার সাই দেয়নি, তখন কিন্তু আপনার যুদ্ধের চ্যালেঞ্জিং রূপে ধারণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এবং আসলে সেই মিত্ররাই এখন আসলে ইসরায়েলের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা গতকালকে দেখছিলাম যে ইতালি আসলে তাদের জায়গা থেকে প্রায় 13টা পররাষ্ট্র চুক্তি সেটা ছিন্ন করেছে ইসরায়েলের সাথে। সেটা নিয়েও নিশ্চয়ই আলাপ করার সুযোগ হবে এরপরে। এবং মাহফুজুর রহমান, একটা বিষয় একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এটা ফিল করতে পারলো কিনা যে তাদের দেশে মার্কিন ঘাঁটি তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, অন্তত এই যুদ্ধকালীন সময়ে? না, সেটা তো অবশ্যই তারা উপলব্ধি করতে পারে, এবং এখন কেবল না, মানে যখন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে এবং সেখানে মার্কিন ঘাঁটি করতে দিয়েছে, তখনও কিন্তু তারা এই ধরনের বিপদের আঁচ করতে পারতেন, বা এই শঙ্কা যে একটা আছে সেটা তাদের মধ্যে তখনও ছিল। কিন্তু গিভেন অল দি অপশনস, তারা হয়তো মনে করেছে যে এইটা তুলনামূলকভাবে তাদের জন্য সুবিধাজনক হবে, তো সেই জন্যই তারা সেই পক্ষে গিয়েছে। এবং আজকে থেকে ধরেন 10 বছর বা 5 বছর আগে বাস্তবতা কিছুটা ভিন্ন ছিল, সেই সমস্ত কারণেও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে সেখানে মার্কিন সামরিক স্থাপনার অনুমতি দিয়েছিল। বুঝতে পারছি। শেষের দিকে আমরা একদম অধ্যাপক আনিসুর রহমান, দুটো বিষয় একটু জানার চেষ্টা করব। প্রথমত, আমরা গেল কয়েকদিন ধরেই বলছি যে ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ থামানোর একটা পথ খুঁজছেন, তিনি আসলে একটা শান্তি চুক্তির মধ্যে আসতে চাইছেন, তার আসলে ভালো শিক্ষা হয়েছে। কিন্তু ইসরায়েলে কি সেটা হলো? তারা কি আদৌ কোনো শান্তি চুক্তি চাচ্ছে কিনা, যুদ্ধবিরতি চাচ্ছে কিনা? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তুরস্ক স্পটলাইটে হঠাৎ করে চলে এসেছে, এটা কি আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা জিয়ে রাখার একটা টেকনিক হতে পারে কিনা? ছোট করে দিই। না, তুরস্ক আপনার আসবে, এবং এই তুরস্ক যুদ্ধের প্রথম দিকে কোনো ধরনের নেগোশিয়েটিং রোল, কোনো ধরনের স্টেটমেন্ট কিন্তু তার্কি দেয় নাই। তার্কি স্পষ্ট করেছে বিকজ অফ মধ্যপ্রাচ্যের তার্কিরও একটা ইন্টারেস্ট আছে।
বিকজ প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু অটোমানদের পার্ট ছিল। জি। এখানে তার একটা সফট পাওয়ার আছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, বিশেষ করে কাতারের সাথে, আপনার আরব আমিরাত, সৌদি আরবের সাথে একটা সফট পাওয়ার তার্কি কাজ করে। সুতরাং তার্কি এখানে মিডিয়েটর রোল প্লে করবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের দুইটার মধ্যে একটা নিগোশিয়েটিং রোল প্লে করবে, বিকজ তার্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কিন্তু একটা গুড ডিপ্লোম্যাট, এবং ওই ডিপ্লোমেসিটাকে ইউএসএ কাজে লাগাতে চায়, বিকজ অফ এখানে একটা আপনার চুক্তি করতে চায়, বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সেখানে একটা উইন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাট এটা অতটা সহজ হবে না, বিকজ অফ ইরান এইবার যেহেতু যুদ্ধের মধ্যে মানে আনডিসাইডেড একটা ওয়ার, যদিও যুদ্ধের মধ্যে ইরান অনেকটা ভিক্টরি অর্জন করেছে, সুতরাং ইরান একটা সম্মানজনক চুক্তির মধ্যে দিয়ে চেষ্টা করবে, এবং হরমুজের একচ্ছত্র আধিপত্য না পেলেও সেখানে কমপক্ষে জাহাজগুলো পাসিং আউট করার জন্য একটা ট্যাক্সের ব্যবস্থা তার মানে ইরান কাজটা কিন্তু অত সহজ হবে না। আমি আসলে আরেকটা প্রশ্নের উত্তরটা দিতে পারলে ভালো হতো, কিন্তু সময়টা একেবারেই শেষ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে সেটা সম্ভব হবে, এবং আপনাদের বিশেষভাবে ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত সময়ে আসলে অনেকগুলো উত্তর খোঁজার সুযোগ হলো আপনাদের কাছ থেকে, কৃতজ্ঞতা। এবং দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথেই।